জানুয়ারি 23 তারিখ, জানুয়ারির 23 তারিখ শেখ হাসিনা কি সংবাদ সম্মেলনে যোগ দিবেন কিনা, এই বিষয়টা নিয়ে আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি যে উনি কি ফিজিক্যালি যোগ দিচ্ছেন, মানে সশরীরে যোগ দিচ্ছেন কিনা। কারণ হচ্ছে গত 2-3 দিন যাবৎ আপনার একটা টিভি টক শোতে গৌতম লেহেরি, যিনি অতীতে দিল্লি প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, ওনার একটা কথাকে কোট করে বিভিন্নভাবে ভিডিও করা হচ্ছে যে শেখ হাসিনা আসছে, শেখ হাসিনা এই সেই অনেক কিছুই। তো সেই বিষয়টা নিয়ে আমি চিন্তা করলাম যে আমি আমার দর্শক শ্রোতা মণ্ডলী, আমার ভাই বোন যারা আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং বিশ্বাস করে, তাদেরকে বলি। তো আমি এখন পর্যন্ত যতটুকু খবর নিয়েছি যে হ্যাঁ, 23 তারিখ, জানুয়ারির 23 তারিখে একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা আছে এবং সেখানে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা আছে। তবে এখন পর্যন্ত যতটুকু জানা গেছেন, উনি সশরীরে সেখানে হাজির হবেন না। তবে সশরীরে হাজির না হলেও উনি ওনার একটা রেকর্ডকৃত ভাষণ হয়তো সেখানে সাংবাদিকদের সামনে উপস্থাপন করবেন এবং সারা পৃথিবীর যে যেখানে আছেন আওয়ামী লীগের নেতারা, যারা যারা যে যেখানে আছেন, সকলকেই 23 তারিখের ভেতরে দিল্লি প্রেস ক্লাবে পৌঁছার জন্য বলা হয়েছে। প্রায় 350 সিটের ব্যবস্থা করা হয়েছে, যেখানে সাংবাদিক ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় নেতারাও থাকবেন, যারা হয়তো সেদিন সে সাংবাদিকদেরকে বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। তো আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা, তিনি দুইটা হইতে পারে। এক, উনি আগে রেকর্ডকৃত একটা ভিডিও ওখানে স্ক্রিনে চালিয়ে দেওয়া হইতে পারে, অথবা দ্বিতীয়, যখন সবাই উপস্থিত হবেন তখন হয়তো উনি 3-4 মিনিটের জন্য আপনার ভার্চুয়ালি এসে সরাসরি, যেমন এখন যেভাবে আমি কথা বলছি লাইভে যখন আপনারা দেখছেন, সেইভাবে এসে হয়তো 2-3 মিনিট বা 5 মিনিটের জন্য একটা ভাষণ দেশ, জাতি এবং ইন্টারন্যাশনাল সবার উদ্দেশ্যে দিতে পারেন। বাকি প্রশ্ন যা থাকবে সেগুলোর প্রশ্নের জবাব আওয়ামী লীগের সিলেক্টেড কিছু নেতা, যাদেরকে নেত্রী সিলেক্ট করেন, ওরাই আসলে ওই প্রশ্নগুলোর জবাব দিবেন। তবে এই যে উনি ভার্চুয়ালি আসছেন বা ওনার ভিডিও, ভার্চুয়ালি যদি নাও আসেন বা ভিডিও বার্তা, যেটা এতদিন আমরা সকলে অডিও বার্তা শুনেছি, বিভিন্ন তৃণমূল নেতাকর্মীদের থেকে শুরু করে সকলের সাথে অডিও বার্তা শুনেছি, এইবারের এই ভিডিও বার্তাটা কিন্তু কাঁপন ধরিয়ে দেবে এই ইন্টারিম গভর্নমেন্টে। 12 তারিখে ওরা একটা নির্বাচন করার চেষ্টা করছে, যেটাকে আমরা বলছি যে এই নির্বাচন কখনোই হবে না বা হইতে দেওয়া যাবে না। আর আমরা যারা আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগকে ভালোবাসি, আওয়ামী লীগকে সমর্থন করি, তারা কেউ আমরা ভোট কেন্দ্রে যাব না। নেত্রী অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থক ভোট কেন্দ্রে যাবে না। তার মানে আমরা কোনো ভোট কেন্দ্রেই যাব না। যেইখানে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, সেখানে আমরা ভোট কেন্দ্রে কেন যাব? দেখেন, একটা কথা একদম সোজা, যে আপনার পাড়ায় একটা বিয়ে হচ্ছে, আর সেই বিয়েতে আপনার বাবাকে বা মাকে বা আপনার পরিবারের কাউকে দাওয়াতই দেওয়া হয়নি, সেই বিয়েতে আপনি যাইয়া ওখানে নাচ গান করা কি শোভা পায়? শোভা পায় না। এটা কোনো মৃতের বাড়ি না যে দাওয়াত দিতে হবে না, মারা গেছে লোকটা, আমরা যাই খাট কাঁধে দিই, সেটা হচ্ছে অন্য জিনিস। বিয়ে শাদী উৎসবে দাওয়াত না দিলে সেখানে যাওয়াটা ওই ছোট লোকই ছাড়া আর কিছু না। তো সে তেমনি ভোট হচ্ছে যে একটা উৎসবের দিন, নাগরিক অধিকার, ভোট দেওয়ার অধিকার সবাই আছে। এবং বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশ জন্মের ইতিহাসের পরে এবারই প্রথম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে ভোট করা হচ্ছে। তার মানে আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ তো জিতে যাবে, 230-240 আসন পেয়ে যেতে পারে, যার কারণে আওয়ামী লীগকে বাইরে রেখে এটা ভোট করার চেষ্টা হচ্ছে। সুতরাং সেই ভোটে আমরা গিয়ে কেন ভোট দেব? আমরা কেন দেখাবো যে কাস্টিং ভোট 30%, 35% হয়েছে? কারণ আওয়ামী লীগের যে 40% ভোট আছে, তারা যখন যাবে না, তখন এই ভোটের সিস্টেমে কমে আসবে। কাস্টিং ভোট হয়তো 2%, 3% হবে এবং ভোট কেন্দ্রে ব্যাপক গন্ডগোল হইতে পারে। আজকে যেমন দেখেন, আপনার জঙ্গল সলিমপুরে র্যাবের একজন বিশেষ প্রশিক্ষিত সেনাকে যেখানে গুলি করে মেরেছে, যেখানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে থানা থেকে এবং সংসদ ভবন থেকে, গণভবন থেকে লুট হওয়া অস্ত্র নির্বাচনে ব্যবহার হবে না, নির্বাচনের দিন ব্যবহার হবে না। তার মানে কি? নির্বাচনের দিন ব্যবহার, নির্বাচনের আগের দিন পর্যন্ত ব্যবহার হবে নাকি? এরপরে নির্বাচনের দিন ব্যবহার হবে না, আগের দিন পর্যন্ত ব্যবহারের সব সরকার করে দিবে, বা পরবর্তীতে ব্যবহার হবে না, নির্বাচনের দিন ব্যবহার হবে না। তার মানে কি? নির্বাচনী কেন্দ্র থেকে সব কিছুকে আগের দিন জ্বালায়া পোড়াইয়া দিবে ওই অস্ত্রধারীরা, মৌলবাদীরা। এটাই হচ্ছে যে ওনাদের
চাওয়া। তা না হলে কিভাবে বলেন যে অবৈধ অস্ত্র ব্যবহার হবে না? উনি এত শিওর হলেন কিভাবে? উনি কি কোনো পীর মুর্শিদ হয়ে গেলেন, নাকি ওনার সাথে ডিরেক্ট উপরের সাথে লাইন আছে আর সন্ত্রাসীদের সাথে লাইন আছে যে সন্ত্রাসীদের বাবা তোমরা প্রতিদিন মারো, ভোটের আগের দিন পর্যন্ত সব মায়েরা ভোট কেন্দ্র সহ উড়াইয়া দাও, দখল করে ফেলাও, ভোটের দিন কোনো গন্ডগোল করে না, একদম চুপ। এটাই মনে হয় পরিকল্পনা। তো যাক সে কথা। তো এখন ওই যে বললাম শেখ হাসিনা, আমাদের জননেত্রী শেখ হাসিনা, উনি 23 তারিখে ভার্চুয়ালি সরাসরি মিটিংয়ে যোগ দিতে পারেন, অথবা ওনার ভিডিও রেকর্ড আসতে পারে, যেটাই আসবে আসুক। ভিডিও রেকর্ড হলো ওদের মুখের জুতার বাড়ি পড়ে যারা বলেছিলেন যে শেখ হাসিনা হয়তো মারা গিয়েছে, শেখ হাসিনা অসুস্থ, উনি শেষ নিঃশেষ, এরকম অনেক কথা, বা এআই দিয়ে উনি ওই হোয়াটসঅ্যাপের কলগুলোতে কথা বলেন, টেলিগ্রাম কলগুলোতে কথা বলেন, তাদের মুখে একটা জুতার বাড়ি পড়বে। তো 23 তারিখে ওনার হয় আমরা ভিডিও রেকর্ড ভিডিও ভার্সন শুনবো, অথবা ভার্চুয়ালি উনি জয়েন করবেন। তবে হ্যাঁ, একটা নিউজ আপনাদের দিতে পারি, সেটা হচ্ছে 25 তারিখ, 25 তারিখ থেকে 30 তারিখের ভিতরে সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার পুত্র, দিল্লিতে আসছেন এবং দিল্লিতে মায়ের সাথে দেখা করবেন। এরপরে সম্ভবত ওখানে কোন একটা কথাবার্তা হবে যে আওয়ামী লীগের বিভিন্ন কমিটিগুলো চেঞ্জ বা নেতৃত্বের পরিবর্তনের বিষয়ে একটা জোর গুঞ্জন শোনা যাচ্ছে। এখনো আমি শিওর না, তবে সজীব ওয়াজেদ জয় যে দিল্লিতে আসছেন মায়ের সাথে দেখা করবেন, এই বিষয়ে আমরা শিওর। এটি আসছেনই উনি এবং আসবেন। আর বাকি এই মুহূর্তে কিছু জানি না। তবে হ্যাঁ, 23 তারিখে আমাদের জননেত্রী যেই কথাই বলবেন বলুক, ভাষণে যাই বলবেন বলুক, সেইটা অবশ্যই এই নির্বাচন এবং এই অবৈধ সরকার নিয়েই থাকবে। এবং সেদিনই সিদ্ধান্ত হয়ে যাবে যে আওয়ামী লীগ কি করতে চাচ্ছে বা কি হবে, এটা গ্যারান্টি দিতে পারি। সুতরাং সেই পর্যন্ত আমরা একটু দেখি যে কি হয়, আর এর ভিতরে যদি কোনো আপডেট থাকে আমি আপনাদেরকে জানাবো। দর্শক, 17 মাস পরে ভারতের রাজধানী দিল্লিতে আওয়ামী লীগের মন্ত্রীদের প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করা, এটা বেশ আলোচনা তৈরি করেছিল। বাংলাদেশে যখন কোনো কর্মকাণ্ডই তারা করতে পারছে না, তখন ভারতের রাজধানী দিল্লিতে এই সংবাদ সম্মেলন অনেকে মনে করছিলেন যে এটা আওয়ামী লীগের একটা নতুন চমক। কিন্তু সেই চমক দিয়ে বাংলাদেশে আদৌ কোনো লাভ আছে কিনা, বাংলাদেশের নির্বাচনকালীন প্রেক্ষাপটে তারা কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার করতে পারবে কিনা, এবং বাংলাদেশের তরফ থেকে, বিশেষ করে সরকারের তরফ থেকে মূল আশঙ্কার জায়গা যেটা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ না আবার নির্বাচনের সময় কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায় যাতে করে নির্বাচন ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সেই শঙ্কাটাই তো বাংলাদেশের সবথেকে বড় শঙ্কা। সেরকম কিছু না করুক, এটা আওয়ামী লীগের, মানে যারা আওয়ামী লীগ করেন না কিন্তু আওয়ামী লীগের মৌন সমর্থক কিংবা ওয়েল উইশার, তারাও মনে করেন যে কোনো ধরনের কোনো সহিংসতায় তারা না জড়ালেই তাদের রাজনৈতিকভাবে ভালো কিছু হতে পারে। আওয়ামী মন্ত্রীদের সংবাদ সম্মেলন যখন আলোচনার জন্ম দিয়েছে, এবং আজকে ডয়েচে ভেলে জার্মান গণমাধ্যম, তারা আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের একটা দীর্ঘ সাক্ষাৎকার প্রচার করেছে, মানে ভিডিও সাক্ষাৎকার, লিখা সাক্ষাৎকার না, ভিডিও সাক্ষাৎকার প্রচার করেছে। সেটা তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজেও আপ দিয়েছে। সেখানে হাসান মাহমুদ অনেক কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু সবথেকে বড় যে আলোচনাটা, সেটা হচ্ছে যে চারিদিকে গুঞ্জন শোনা যাচ্ছে আগামী 23 জানুয়ারি প্রথমবারের মতো শেখ হাসিনা গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন, প্রকাশ্যে আসছেন, এবং এই প্রথম তিনি ভিজুয়াল সাক্ষাৎকার দেবেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সেগুলো কাভার করবে, এবং ভারতের রাজধানী দিল্লিতেই এটা অনুষ্ঠিত হবে, এরকম খবর ছড়িয়ে পড়েছে। এই খবরের সত্যতা কতটুকু, কারা বলছে, তার আগে আওয়ামী মন্ত্রীরা যে সংবাদ সম্মেলন করলেন, সেটাতে তারা প্রকৃত মেসেজটা কি দিতে চাইলেন, আদতে আওয়ামী লীগ কোন পদক্ষেপের দিকে যেতে চাইছে, অনেক আলোচনা গত কয়েকদিন থেকে আমরা শুনছিলাম যে 18 থেকে 20, 22, 23 এই সময়টা আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। তারা মূলত ওয়েট করছে আন্তর্জাতিক সমর্থন কতটা আমাদের সরকার, প্রফেসর ইউনূস সরকার পাচ্ছেন কিংবা হারাচ্ছেন, সেটার
তথ্যের ওপরে ভিত্তি করে তারা অনেক কিছু সিদ্ধান্ত নেবে, এরকম আলোচনা শোনা যাচ্ছিল। এরই মাঝে শেখ হাসিনার প্রকাশ্যে আসার এই খবরটা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। চলুন একটু জেনে দেখি শেখ হাসিনা কি সত্যিই প্রকাশ্যে আসছেন, আর তার এই প্রকাশ্যে আসাটা কি এই মুহূর্তে উচিত হচ্ছে নাকি অনুচিত হচ্ছে। তিনি যদি প্রকাশ্যে আসেন, সেটা বাংলাদেশ সরকার কিভাবে মোকাবেলা করবে কিংবা করতে পারবে কিংবা করার উদ্যোগ নেবে, নতুন করে বাংলাদেশে আবারও আওয়ামী নেতাকর্মী যারা রয়েছেন তাদের ধরপাকড় শুরু হবে কিনা, সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব প্রকৃত অবস্থাটা কোন দিকে যাচ্ছে। দর্শক, বলছিলাম শেখ হাসিনা আগামী 23 জানুয়ারি প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন। প্রকাশ্যে এসে সংবাদ সম্মেলন করবেন, এরকম খবর চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে এটা ছড়িয়ে পড়েছে। দুইটা বিষয় আপনাদেরকে দুইটা স্ক্রিনশট দেখাতে চাই। প্রথম, কলকাতা ভারতের গণমাধ্যম, তাদের একটা ফটোকার্ড, তারা এই ফটোকার্ডটা দিয়েছে এবং এই ফটোকার্ডটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সব থেকে বেশি ছড়িয়েছে। সেই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, দিল্লিতে প্রকাশ্যে শেখ হাসিনা 23 জানুয়ারি সাংবাদিক সম্মেলনে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেবেন। অর্থাৎ তারা আগেই মানে শেখ হাসিনা কি করবেন কি বলবেন সেই ব্যাপারে একটা আগাম তথ্য দেওয়ার চেষ্টা করছে। আবার মানে একটা ফেসবুক পেজ, একটা নিউজ পেজ তারা দাবি করছে, সেই পেজটার নাম WMR নিউজ। আমরা এই পেজটা নিয়ে ঘাটাঘাটি করে দেখলাম যে এই পেজটার ঠিকানা বাংলাদেশের ঠিকানা, যাত্রাবাড়ির ঠিকানা দেয়া আছে। বাংলাদেশি এরকম একটা ফেসবুক পেজ থেকে আওয়ামী লীগের এরকম প্রচারণা করা হচ্ছে কিংবা করা সম্ভব হচ্ছে, এটা দেখে একটু অবাকই হতে হয়েছে আমাদেরকে। সেই ফেসবুক পেজ ভারতীয় একজন সাংবাদিকের একটা ভিডিও সাক্ষাৎকার, ভিডিও বার্তা প্রচার করে তারা দাবি করছে এবং কনফার্ম করছে যে 23 জানুয়ারি শেখ হাসিনা প্রকাশ্যে আসছেন এবং সংবাদ সম্মেলন করছেন। তাদের সেই ভিডিও পোস্টের স্ক্রিনশটটা দেখে নিন। সেখানে তারা বলছে, আগামী 23 তারিখ এই প্রথম শেখ হাসিনা সংবাদ সম্মেলন করবে এবং সেটা লাইভ সম্প্রচার হবে। সম্প্রচার দেখতে আমাদের পেজে ফলো দিয়ে সাথে থাকুন। এই মানে আহ্বানও তারা জানাচ্ছে। এবং সেখানে এই ভারতীয় সাংবাদিক, আমি ওনাকে চিনি না, ওনার নামটা এই মুহূর্তে বলতে পারছি না, তিনি দাবি করছেন শেখ হাসিনা 23 তারিখে আসবেন, নানা বিষয়ে কথা বলবেন এবং এই যে সাক্ষাৎকার, প্রথমবারের মতো মানে সামনাসামনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয়া, এই সামনাসামনি ব্যাপারটা ফিজিক্যালি হবে না। দিল্লির একটি বিশেষ জায়গায় সাংবাদিকদের একটা বিদেশি একটা সংস্থার একটা জায়গায় এই সংবাদ সম্মেলনটা হবে, যেখানে তিনি ভার্চুয়ালি, শেখ হাসিনা ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন এবং ভার্চুয়ালি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন। অর্থাৎ স্বয়ং শেখ হাসিনা উত্তর দেবেন, কিন্তু সরাসরি ফিজিক্যালি উপস্থিত হবেন না, ভার্চুয়ালি উপস্থিত হবেন। ভার্চুয়ালি উপস্থিত হলেও প্রথমবারের মতো সাংবাদিকদের প্রশ্ন কিভাবে ফেস করছেন তিনি, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ সাংবাদিকদের যখন সরাসরি প্রশ্নোত্তরের ব্যাপারে আসে, তখন সাংবাদিকরা তো অনেক সম্পূরক প্রশ্ন করতে পারেন। একটা উত্তর দিলেন, একটা উত্তর দিয়ে নিজের মতো করে পাশ কাটিয়ে যেতে চাইলে সাংবাদিকরা ইচ্ছা করলে তার একটা সম্পূরক প্রশ্ন করে তাকে আটকানোর চেষ্টা করতে পারেন। যেটা আমরা অক্টোবরের শেষ দিকে প্রথমবারের মতো রয়টার্সের সাক্ষাৎকার, এরপরে মানে এপি ভারত মানে ব্রিটিশ গণমাধ্যম সহ বেশ কিছু গণমাধ্যমে তার কিন্তু সাক্ষাৎকার দেখেছি এবং তারপরে ভারতের বেশ কিছু গণমাধ্যমেও তার সাক্ষাৎকার দেখেছি এবং প্রতিটা সাক্ষাৎকারই ইমেলে নেওয়া সাক্ষাৎকার। অর্থাৎ একটা প্রশ্নমালা দেওয়া হয়েছে, সেই প্রশ্নের উত্তর শেখ হাসিনা তার মতো করে দিয়েছেন, সেগুলোই ছাপা হয়েছে। কিন্তু এইবার প্রথমবারের মতো, যেটা মানে রয়টার্সও প্রথমে ওই ইমেল সাক্ষাৎকার নিতে চায়নি, পরে তারা হয়তো কনভিন্স হয়েছে। সাক্ষাৎকার নিতে না চাওয়ার, ইমেলে সাক্ষাৎকার নিতে না চাওয়ার প্রধান কারণ হিসেবে তারা প্রথমে এটাই জানিয়েছিল যে সরাসরি সাক্ষাৎকার নিলে সম্পূরক প্রশ্ন করার স্কোপ থাকে, যেটা ইমেলে সাক্ষাৎকার নিলে স্কোপটা থাকে না। এই প্রথমবারের মতো তাহলে স্কোপ পাওয়া যাচ্ছে। শেখ হাসিনা কোনো প্রশ্নের উত্তর যদি এড়িয়ে যেতে চান কিংবা নিজের মতো করে উত্তর দিতে চান, তাহলে তাকে সাংবাদিকরা পাল্টা সম্পূরক প্রশ্ন করবেন যে আপনি এটা বলছেন কিন্তু ব্যাপারটা তো এটা, এভাবে সম্পূরক প্রশ্ন করা যেতে পারে। যেমন আমরা দেখেছি ডয়েচে ভেলে আজকে যে সাক্ষাৎকারটা প্রকাশ করেছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী, যিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, বাইরে অবস্থান করছেন, ইউরোপের একটি দেশে অবস্থান করছেন, কিন্তু গত 2-3 দিন হলো তিনি ভারতে অবস্থান করছেন, দিল্লিতে অবস্থান করছেন এবং দিল্লিতেই ডয়েচে ভেলে বাংলার প্রতিনিধি তার সাক্ষাৎকার নিয়েছেন।
সেই সাক্ষাৎকারে নানা বিষয় উঠে এসেছে। এই সাক্ষাৎকার ছাড়াও আমরা দেখেছি ইউরোপের একটি দেশে আওয়ামী লীগের নেতা সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেটের সাবেক মেয়র, তারা ইউরোপের একটি দেশে প্রেস মিট করছেন এবং প্রেসের সঙ্গে কথা বলে আওয়ামী লীগের নানা বিষয় বলছেন, প্রফেসর ইউনূস সম্পর্কে নানা বিষয় বলছেন। সেই বিষয়ের বিস্তারিততে গেলে অনেক সময় লাগবে, সেই বিস্তারিততে যেতে চায় না। কিন্তু হাসান মাহমুদ ডিডব্লিউকে দীর্ঘ সাক্ষাৎকারে রয়টার্সকে উদ্ধৃত করে দাবি করেছেন যে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থন নাকি 50%। তিনি দাবি করছেন যে আওয়ামী লীগ এই মুহূর্তে 50% সমর্থন বাংলাদেশে তাদের রয়েছে এবং যদি 14 দলকে অ্যাড করা হয় তাহলে সেই সমর্থন গিয়ে দাঁড়াবে 60 ভাগেরও বেশি, এমনটা তিনি দাবি করছেন।